হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, একগুচ্ছ কালো গোলাপ গল্পের নতুন 2টা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প দেব। তো আমাদের সাথেই থাকুন, গল্পটি উপভোগ করুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আর গল্পটি পড়ার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো মোবাইলের সাউন্ডটি একেবারেই কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমাদের আলোচনার বিষয় প্লেন কংক্রিট, রেইনফোর্সমেন্ট কংক্রিট এবং প্রি-স্ট্রেট কংক্রিট সম্পর্কে। প্লেন কংক্রিট কাকে বলে? কংক্রিট বলতে মূলত প্লেন কংক্রিটকে বোঝায়। সিমেন্ট, বালি, ইটের বা পাথরের খোয়া দিয়ে পানি সরবরাহ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এই কংক্রিট প্রস্তুত করা হয়। এটা সংকোচন চাপে খুব শক্তিশালী, কিন্তু টেনশন বা প্রসারণ চাপে ততটা শক্তিশালী নয়। এর প্রসারণ তাপ প্রতিরোধক ক্ষমতা, সংকোচন প্রতিরোধক ক্ষমতা 10%, যা বাস্তবে বিবেচনা করা হয় না। তবে এর শিয়ার চাপ প্রতিরোধক ক্ষমতা সংকোচন চাপ প্রতিরোধক ক্ষমতার তুলনায় কম হলেও বিবেচনা করা হয়। রেইনফোর্সমেন্ট কংক্রিট সাধারণত কংক্রিট টানে খুব ভঙ্গুর এবং দুর্বল হয়। যদিও চাপ সহ্য ক্ষমতা অনেক বেশি, এটা শিয়ারেও তুলনামূলকভাবে বেশ দুর্বল। কংক্রিট যদি কাঠামোর এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে তাকে টান অথবা শিয়ার বল সহ্য করতে হয়, তাহলে এর মধ্যে লোহার রড ব্যবহার করা হয়। এই ধরনের কংক্রিটকে জোরদার কংক্রিট বা সংক্ষেপে আরসিসি কংক্রিট বা রেইনফোর্সমেন্ট কংক্রিট বলা হয়। প্রি-স্ট্রেট কংক্রিট বর্তমানে অতি উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট ও স্টিল ব্যবহারের মাধ্যমে এক বিশেষ ধরনের কাজ নির্মাণ করা হয়েছে। একে প্রি-স্ট্রেট কংক্রিট বলা হয়, অর্থাৎ যে কংক্রিটে এমন পরিমাণ স্ট্রেট কংক্রিট ব্যবহার করা হয় পীড়ন প্রবর্তন করা হয় যে এটা বহিস্থ ভার হতে উদ্ভূত পীড়ন ইঞ্চিত মাত্রায় প্রশমিত করে। তাকে প্রি-স্ট্রেট কংক্রিট বলা হয়। তো মোবাইলের সাউন্ডটি একেবারেই কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেইনফোর্সমেন্টের আকার প্রকাশের সুতা নম্বর বলতে কি বোঝায়? রেইনফোর্সমেন্টের আকার প্রকাশের সুতা বা রড নাম্বার বলতে ইঞ্চি পরিমাণ অষ্টমাংশকে বোঝায়। যেমন 3 সুতা বা 3 সুতার রড বলতে 8/3 ইঞ্চি রডের ব্যাসকে বোঝানো হয়। আরসিসি কাজে উচ্চ শক্তিসম্পন্ন মালামাল হিসেবে কংক্রিট এবং স্টিল ব্যবহার করা হয়। এই উচ্চ শক্তি স্টিলের নমনীয় বিন্দুর শক্তিকে গ্রেড বলা হয়। যেমন স্টিলের নমনীয় বিন্দুর শক্তি Fy সমান 40 KSI বা 2812.4 কেজি পার বর্গ সেন্টিমিটার। তবে তাকে 40 গ্রেডের স্টিল বলা হয়। 60 গ্রেডের স্টিল বলতে কি বোঝায়? 60 গ্রেডের স্টিল বলতে রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি 60 KSI। এখানে KSI হলো কিপ পার স্কয়ার ইঞ্চি। 1 কিপি সমান 1000 পাউন্ড।
আরসিসি বিম এবং স্ল্যাবের ন্যূনতম রেইনফোর্সমেন্টের পরিমাণ কত? এসিআই কোড অনুযায়ী সর্বনিম্ন রেইনফোর্সমেন্টের পরিমাণ প্লেন বারের ক্ষেত্রে স্ল্যাবের সর্বনিম্ন রেইনফোর্সমেন্টের পরিমাণ 0.002 বিটি থেকে 0.025 বিটি। ডিফর্ম বারের ক্ষেত্রে স্ল্যাবের সর্বনিম্ন রেইনফোর্সমেন্টের পরিমাণ 0.02 বিটি থেকে 0.002 বিটি। বিমের ক্ষেত্রে সর্বনিম্ন রেইনফোর্সমেন্টের পরিমাণ 0.05 বিটি। এখানে বি হলো বিম বা স্ল্যাবের প্রস্থ, ডি অর টি হলো বিম অথবা স্ল্যাবের গভীরতা বা পুরুত্ব। আরসিসিতে মাইল্ড স্টিল ব্যবহারের সুবিধা। আরসিসিতে মাইল্ড স্টিল ব্যবহারের সুবিধা: 1 নম্বরে তাপীয় প্রসারণক স্টিলের ক্ষেত্রে 6.5 × 10⁻6 এবং কংক্রিটের ক্ষেত্রে 5.5 × 10⁻6 উভয়ই তাপীয় প্রসারণক প্রায় সমান বলে তাপমাত্রার পরিবর্তনজনিত বিকৃতির কারণে স্টিলের আপেক্ষিক সরণ এবং কংক্রিটের ফাটল এড়ানো সম্ভব হয়। তো মোবাইলের সাউন্ডটি একেবারেই কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিতই আমাদের এই চ্যানেলে গল্প দেব। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটি মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে পড়তেই থাকেন। 2 নম্বরে স্টিলের ক্ষয় প্রতিরোধী। স্টিলের ক্ষয় প্রতিরোধী ক্ষমতা খুবই কম। পক্ষান্তরে স্টিল রেইনফোর্সমেন্টের চারিদিকে কংক্রিট প্রদান করলে চমৎকারভাবে ক্ষয় প্রতিরোধ করে, যা কাঠামোর নির্বাহী ব্যয় হ্রাস করে। আবরণ ব্যতিরেকে স্টিল অগ্নি রোধক নয়। স্টিল তাপ সুপরিবাহী বলে উচ্চ তাপমাত্রা এর স্ট্রেংথ দ্রুত হ্রাস পায়। অপরদিকে কংক্রিট বহুলাংশে তাপ কুপরিবাহী, তাই কংক্রিট কাভারিং রেইনফোর্সমেন্টের থার্মাল ইনসুলেশন হিসাবে কাজ করে। কংক্রিট টানপীড়ন দুর্বল কিন্তু স্টিল টানপীড়ন খুবই শক্তিশালী। কেন? ফলে সৃষ্ট কাঠামো টান অথবা চাপ পীড়ন সফলতার সাথে প্রতিরোধ করতে সক্ষম হয়। কংক্রিটের মধ্যে স্টিল ব্যবহারের সুদৃঢ় বন্ধন সৃষ্টি হয়, যাতে উভয় একই পদার্থ হিসাবে কার্যকরী হয়। স্টিলকে সহজেই প্রয়োজনমতো বাঁকানো, দুমড়ানো, কাটা যায় এবং ওয়েল্ডিং করা যায়। স্টিল সহজেই পাওয়া যায় ইত্যাদি। ওয়ান ওয়ে স্ল্যাবের সকল দিকে সমভাবে সংকোচনের সৃষ্টি হয়। এই সংকোচনকে প্রতিরোধের জন্য বিশেষ ধরনের লোহা ব্যবহার করা হয়। এই প্রকার লোহার নামই টেম্পারেচার বা শ্রিঙ্কেজ বার। কোড অনুযায়ী টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রডের ন্যূনতম পরিমাপ সমতল বা মসৃণ বারের ক্ষেত্রে 0.025 বিটি, ডিফর্ম বারের ক্ষেত্রে 0.018 বিটি থেকে 0.02 বিটি। এখানে বিটি হলো স্ল্যাবের বিবেচিত ফালির প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল। এসিআই কোড অনুযায়ী এই রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের 5 গুণ বা 45 সেন্টিমিটারের বেশি হবে না। বাড়ি নির্মাণে ব্যবহৃত রেইনফোর্সমেন্ট বার এবং কংক্রিট স্ট্রেস এর কি টেস্ট করা হয়? রেইনফোর্সড বারের টেস্টের প্রয়োজনীয়তা: টেনসাইল টেস্ট। টেনসাইল টেস্ট এর মাধ্যমে পদার্থের চূড়ান্ত প্রাসুর্যতা শক্তি, ব্রেকিং শক্তি, সর্বোচ্চ সীমাবদ্ধতা নির্ণয় করা যায়।
ইল্ড স্ট্রেস টেস্ট এই পরীক্ষার মাধ্যমে রডের মাধ্যমে ইলাস্টিক্স ও প্লাস্টিসিটিক্স ডিফর্মেশন এর অবস্থা সম্পর্কে জানা যায়। রডকে দৈর্ঘ্য বরাবর টানলে রড তার সঠিক দৈর্ঘ্য হতে শতকরা কতটুকু বৃদ্ধি হয়েছে তা এই পরীক্ষার মাধ্যমে জানা যায়। এই পরীক্ষার মাধ্যমে রডের প্রাচুর্যতা ও ডাকটিলিটি এবং ব্যান্ড অ্যান্ড বিহ্যান্ড করার সময় কোনো ফাটলের সৃষ্টি হয় কিনা তা জানা যায়। ডেড লোড বলতে কি বোঝায়? কাঠামোতে যে সমস্ত লোডের বিস্তৃতি অপরিবর্তনশীল, কাঠামোতে যে সমস্ত লোডের বিস্তৃতি অপরিবর্তনশীল অর্থাৎ কাঠামোর আয়ুকাল তার উপর আপাতিত যে সমস্ত লোড অপরিবর্তিত থাকে তাকে নিশ্চল ভর বা ডেড লোড বলা হয়। কাঠামোর নিজস্ব ওজন এবং কাঠামোতে স্থায়ীভাবে সংযুক্ত বস্তুর লোড এর অন্তর্ভুক্ত ইত্যাদি। এমএস রডের নিউমেনাল দিয়া বলতে কি বোঝায়? বিম ডিজাইন। বিম কাকে বলে? বিম এক প্রকার কাঠামো, আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি, পিলার, কলাম, দেওয়াল যা সাপোর্ট নামে পরিচিত ইত্যাদির উপর অবস্থান করে এবং এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। কাঠ, ইস্পাত, ঢালাই, লোহা, আরসিসি ইত্যাদি তৈরি বিম হতে পারে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে কি বোঝায়? যেসব বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সাম্যাবস্থা সূত্র প্রয়োগ করে নির্মাণ করা যায় না তাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়। আবদ্ধ বিম এবং ধারাবাহিক বিম ইনডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। সুষম বিম বলতে কি বোঝায়? সুষম বিমের ব্যর্থতা চাপ এলাকার কংক্রিটের এবং টান এলাকায় স্টিলের একই সময়ে সংঘটিত হয়, ফলে বিম ব্যর্থ হওয়ার পূর্বে তেমন কোনো সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যায় না। আন্ডার রেইনফোর্সমেন্ট কাকে বলে? যে বিমের চাপ এলাকায় কংক্রিটের ক্ষেত্রফল এবং টান এলাকায় স্টিলের ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যাতে একই সার্ভিস লোড কংক্রিট পূর্ণমাত্রায় পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বেই স্টিলের পূর্ণমাত্রায় পীড়ন উৎপন্ন হয়। অর্থাৎ যখন বিমের মধ্যে সুষম ডিজাইনের তুলনায় কম রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তখন তাকে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম অথবা এনভারলেন্স বিম বলা হয়। আন্ডার রেইনফোর্সমেন্ট বিম কিভাবে ব্যর্থ হতে পারে? আন্ডার রেইনফোর্সমেন্ট বিমের ব্যর্থতা স্টিলের পরিমাণ কম হওয়ার কারণে সংঘটিত হয় বলে একে টানজনিত ব্যর্থতা বলা হয়। স্টিল নমনীয় পদার্থ বলে ব্যর্থ হওয়ার পূর্বেই ঝুলে পড়া পরিলক্ষিত হয়, ফলে বিম ব্যর্থ হওয়ার পূর্বেই সতর্কতামূলক নির্দেশ পাওয়া যায়। ওভার রেইনফোর্সমেন্ট বিম বলতে কি বোঝায়? যে বিমের চাপ এলাকায় কংক্রিট ক্ষেত্রফল এবং টান এলাকায় ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যাতে বিমের উপর লোড প্রয়োগ করলে স্টিলের পূর্ণমাত্রায় পীড়ন উৎপন্ন হওয়ার পূর্বেই স্টিলের পূর্ণমাত্রায় পীড়ন উৎপন্ন হয়। অর্থাৎ সুষম ডিজাইনের তুলনায় বেশি পরিমাণ রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় বলে একে ওভার রেইনফোর্সমেন্ট বিম বলা হয়। ওভার রেইনফোর্সমেন্ট বিম কিভাবে ব্যর্থ হতে পারে?
ওভার রেইনফোর্সমেন্ট বিমের ব্যর্থতা কংক্রিটের দুর্বলতার কারণে সংঘটিত হয়। কংক্রিট ভঙ্গুর পদার্থ বলে কোনরূপ সতর্কতামূলক নির্দেশনা ছাড়াই কংক্রিট ভেঙে পড়ে। কংক্রিট কি? কংক্রিটের বিল্ডিং এবং স্ক্রিপের সংজ্ঞা দাও। কংক্রিটের তিনটি গুরুত্বপূর্ণ ধর্মের নাম যা কোনো কংক্রিটের ডিজাইন করার ক্ষেত্রে বিবেচনা করা হয়। কংক্রিট এক প্রকার কৃত্রিম পাথর যা বালি, সিমেন্ট, খোয়া ও নির্দিষ্ট পরিমাণে পানির সংযোগে তৈরি করা হয়। কংক্রিটের বিল্ডিং সদ্য ঢালাইকৃত কংক্রিট পৃষ্ঠ হতে পানি বের হওয়াকে কংক্রিটের বিল্ডিং বলা হয়। কংক্রিটের স্ক্রিপ কোনো ম্যাটেরিয়ালস একটি নির্দিষ্ট স্কেপস অথবা লোডের অধীনে দীর্ঘদিন থাকার ফলে এর দৈর্ঘ্য বরাবর যে বিচ্যুতি হয় তাকে স্ক্রিপ বলে। কংক্রিট অধিক পরিমাণ চাপ বল সহ্য করতে পারে, অর্থাৎ কংক্রিট চাপ পীড়ন খুবই শক্তিশালী। কংক্রিট টানাপীড়ন খুবই দুর্বল। এর টানপীড়ন ক্ষমতা চাপ পীড়ন ক্ষমতা 10 থেকে 15% ধরা হয়। শিয়ার পীড়নের কংক্রিট বেশ শক্তিশালী। এই শিয়ার পীড়ন ক্ষমতাকে চাপ পীড়ন ক্ষমতা 35 থেকে 40% ধরা হয়। আরসিসি বিমের উপর প্রযুক্ত লোডের ফলে নিরপেক্ষ অক্ষের উপরের অংশের চাপ পীড়ন এবং নিচের অংশের টান পীড়নের সৃষ্টি হয়। এছাড়া বিমের মধ্যে শিয়ার পীড়নের কারণে কৌণিকভাবে এক ধরনের টান পীড়ন সৃষ্টি হয়, যার ফলে বিমের কৌণিক ফাটল সৃষ্টি হয়। সুতরাং যে বিমের ফলে বিমের কৌণিক ফাটলের সৃষ্টি হয় তাকে ডায়াগোনাল টেনশন বা কৌণিক টান বলা হয়। ডায়াগোনাল টেনশনকে কিভাবে প্রতিরোধ করা যায়? ডায়াগোনাল টেনশনজনিত ফাটল প্রতিরোধ করতে ফাটলের আড়াআড়ি অতিরিক্ত রড ব্যবহার করা প্রয়োজন। কিন্তু সর্বত্র ফাটলের দিক একরকম নয় বলে তির্যক রড ব্যবহার করা ব্যয়বহুল ও কষ্টকর। তাই যেহেতু কৌণিক টান এক প্রকার লব্ধি বল, সেহেতু এই আনুভূমিক টানকে প্রতিহত করতে বিমে লম্বালম্বি রড এবং উল্লম্ব টান প্রতিহত করতে আলাদা খাড়া রড ব্যবহার করা হয়। এই খাড়া রডকে স্টিরাপ বলা হয়। আরসিসি বিমে ডায়াগোনাল টেনশন সৃষ্টি হওয়ার কারণগুলো। ডায়াগোনাল টেনশন সৃষ্টি হওয়ার কারণগুলো নিম্নরূপ। 1 নম্বরে বিমে অতিরিক্ত লোড আরোপিত হলে। 2 নম্বরে ব্যালেন্স রেইনফোর্সমেন্ট অপেক্ষা কম রেইনফোর্সমেন্ট ব্যবহার করলে। 3 নম্বরে বিমের কার্যকারী ক্ষেত্রফল পর্যাপ্ত না হলে। 4 নম্বরে সঠিকভাবে ও প্রয়োজনীয় ওয়েব রেইনফোর্সমেন্ট ব্যবহার না করলে ইত্যাদি কারণে। ডায়াগোনাল টেনশন প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া দরকার? 1 নম্বরে অতিরিক্ত রেইনফোর্সিং বার ব্যবহার করা। 2 নম্বরে অতিরিক্ত ফাটল বরাবর সমকোণে স্প্যালোপিং বার ব্যবহার করা। 3 নম্বরে স্ক্রাব বার ব্যবহার করা। 4 নম্বরে 8 মিটার বা 10 মিটার ব্যাসের বারকে ইউ আকৃতিতে বাঁকিয়ে ফাটলের সম্ভাব্য স্থানে লম্বভাবে ব্যবহার করা। 5 নম্বরে বিম এর চওড়া বেশি হলে ডাব্লু আকৃতির স্টিরাপ ব্যবহার করা। 6 নম্বরে স্টিরাপ বা ওয়েব রেইনফোর্সমেন্ট ব্যবহার করা ইত্যাদি। ওয়েব রেইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়? বিমের উপর প্রযুক্ত বলের ফলে বিমের অভ্যন্তরস্থ টান ও চাপ পীড়ন ছাড়াও কৌণিক টান বা শিয়ার পীড়ন সৃষ্টি হয়। এই জাতীয় সীমিত মাত্রায় শিয়ার পীড়ন বহন করতে পারে, কিন্তু বিমের মধ্যস্থিত কংক্রিটের
ক্ষমতার অতিরিক্ত শিয়ার পীড়নকে বহনের জন্য আলাদা রেইনফোর্সমেন্ট বা অতিরিক্ত রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। একে বিয়ারিং রেইনফোর্সমেন্ট বা ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট বা ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ বলা হয়। ওয়েব রেইনফোর্সমেন্ট কী কাজে ব্যবহার করা হয়? ডায়াগোনাল টেনশনে খাড়া উপাংশের বলকে প্রতিরোধ করা হলো ওয়েব রেইনফোর্সমেন্টের প্রধান কাজ। তাছাড়া প্রধান রডকে স্বস্থানে ধরে রাখা এবং প্রধান রডকে বাঁকা হওয়ার প্রবণতা প্রতিরোধ করাই হলো ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ। স্টিরাপ কি? বিমের উপর প্রযুক্ত বলের ফলে বিমের অন্তর্ভুক্ত বা অভ্যন্তরে ডায়াগোনাল টেনশন বা শিয়ার পীড়ন সৃষ্টি হয়। কংক্রিট সীমিত মাত্রায় শিয়ার পীড়ন প্রতিরোধ করতে পারে, কিন্তু বিমের মধ্যস্থিত কংক্রিট ক্ষমতার অতিরিক্ত শিয়ার পীড়নকে প্রতিরোধ করতে আলাদাভাবে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাকে ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ বলা হয়। আরসিসি বিমে স্টিরাপ ব্যবহার করা হয় কেন? ডায়াগোনাল টেনশনের কারণে বিমে যাতে কৌণিক ফাটল সৃষ্টি না হয় তার জন্য ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ ব্যবহার করা হয়। স্টিরাপ কত প্রকার ও কি কি? বিমে সাধারণত 4 ধরনের স্টিরাপ ব্যবহার করা হয়ে থাকে। 1 নম্বরে ইউ আকৃতির স্টিরাপ, 2 নম্বরে ডাব্লু আকৃতির স্টিরাপ, 3 নম্বরে এস আকৃতির স্টিরাপ, 4 নম্বরে ও আকৃতির স্টিরাপ। এসিআই কোড অনুযায়ী স্টিরাপের সর্বোচ্চ ব্যবধান নির্ণয়ের সূত্র। এসিআই কোড অনুযায়ী স্টিরাপ ব্যবহারের সর্বোচ্চ ব্যবধানের সূত্র S=D/2, S=AU/0.015B। এখানে এস হলো ব্যবধান, ডি হলো বিমের কার্যকরী গভীরতা, বি হলো প্রস্থ, আর এইউ হলো কার্যকরী স্টিরাপের খাড়া দিকের মোট প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল বর্গমিটারে। আরসিসি বিমের ফ্লেক্সারের সূত্র নিরূপণে মৌলিক ধাপগুলো। ফ্লেক্সারের সূত্রর মৌলিক ধাপগুলো: 1 নম্বরে বিমে ব্যবহৃত পদার্থগুলো সমসত্ব এবং অভিন্ন গুণাবলী সম্পন্ন হবে। বিমে উৎপন্ন পীড়ন সর্বদা স্থিতিস্থাপক সীমার মধ্যে এবং হুকের সূত্র মেনে চলবে। বিমের প্রস্থচ্ছেদ তল বিল্ডিং এর পূর্ব এবং পরে একই সমতলে থাকবে। বিমের উপর বা নিচের দিকে স্তরমুক্তভাবে সংকোচন ও প্রসারণ হতে পারবে ইত্যাদি। বিমের প্রস্থচ্ছেদীয় তল বিল্ডিং এর পূর্বে এবং পরে একই সমতলে থাকবে। বিমের উপর বা নিচের দিকে তল মুক্তভাবে সংকোচন ও প্রসারণ হতে পারবে। বিমের প্রস্থচ্ছেদীয় সর্বত্র সমান এবং লম্বালম্বি আনুভূমিক ফালিগুলো সমান্তরাল থাকবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মান টেনশন এবং স্থিতিস্থাপক কম্প্রেশনের সমান থাকবে। ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি বিমের ফ্লেক্সারের সূত্র। ডাব্লিউএসডি পদ্ধতি বলতে কি বোঝায়? এই পদ্ধতিতে কংক্রিট এবং স্টিলের ইলাস্টিক সর্বোচ্চ সীমারেখা মোতাবেক অনুমোদিত স্ট্রেস বা এর ভিত্তিতে কংক্রিটের পরিমাণ এবং স্টিলের পরিমাণ নির্ণয় করা যায়।
কংক্রিটের ইলাস্টিক রেঞ্জের সর্বোচ্চ সীমারেখার ভিত্তিতে অনুমোদিত স্ট্রেস সর্বোচ্চ শক্তি ৪৫% এবং স্টিলের অনুমোদিত স্ট্রেসের নমনীয় শক্তি প্রায় ৪০% ধরা হয়। ডাব্লিউএসডি পদ্ধতি ও ইউএসডি পদ্ধতির মধ্যে পার্থক্য। ইউএসডি পদ্ধতি এই পদ্ধতি পদার্থের ইনইলাস্টিক আচরণের ভিত্তিতে সর্বোচ্চ শক্তি ধরে ডিজাইন করা হয়। ডাব্লিউএসডি পদ্ধতি হলো এই পদ্ধতির পদার্থের ইলাস্টিক আচরণের ভিত্তিতে অনুমোদনযোগ্য পীড়ন ধরে ডিজাইন করা হয়। ইউএসডি পদ্ধতির বিভিন্ন প্রকার লোডের স্বতন্ত্র পার্থক্য ও অনিশ্চয়তা বিবেচনা করা হয়। সকল ধরনের লোডকে একই প্রকার পরিবর্তনশীল এবং অনিশ্চয়তা বিবেচনা করা হয়। কাঠামোর নিরাপদ মার্জিন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। কাঠামোর নিরাপদ মার্জিন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানে সহায়ক হয় না। পদার্থের পূর্ণ স্ট্রেস ব্যবহারের জন্য আন্ডার রেইনফোর্সমেন্ট হিসাবে ডিজাইন করা হয়। অনুমোদনযোগ্য স্ট্রেস হিসাবে পদার্থের শক্তি একটি ভগ্নাংশ ব্যবহার করা হয় বলে অধিকাংশ স্টেশনেই ব্যালেন্সড অথবা ওভার রেইনফোর্সড হয়ে থাকে। ইউএসডি পদ্ধতি একটি সাশ্রয়ী ডিজাইন পদ্ধতি, আর ডাব্লিউএসডি পদ্ধতি হলো ইউএসডির তুলনায় অসাশ্রয়ী পদ্ধতি। ডিজাইন পদ্ধতি বিভিন্ন পরীক্ষণ পদ্ধতির উপর ভিত্তি করে উঠেছে। ডিজাইন পদ্ধতি বিভিন্ন পদ্ধতির উপর পরীক্ষিত করে উঠেছে। ডিজাইন পদ্ধতি মেকানিক্সের সূত্র নির্ভর এবং এটা গাণিতিকভাবে সম্পাদন করা হয়। কাঠামোর ডিজাইনে পদার্থদ্বয়ের ট্রেস স্ট্রেস ব্যবহার করা হয়। কাঠামোর ডিজাইনে পদার্থের মডুলার রেশিও ব্যবহার করা হয়। এটা আধুনিক পদ্ধতি। ইউএসডি পদ্ধতি হলো আধুনিক পদ্ধতি, আর ডাব্লিউএসডি পদ্ধতি হলো এটা পুরাতন পদ্ধতি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে এখন থেকে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন। আমাদের গল্পগুলা শেষ পর্যন্ত উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো নিয়মিতই গল্প পাবেন। আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।